আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ মিস ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাসায় পড়াশোনা করছো তো সবাই? জি ম্যাম। জি বলো তো মিস। জি মিস। বলো তো গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? নেতৃত্বের প্রকারভেদ পড়ানো হয়েছিল মিস। ভেরি গুড। নেতৃত্বে প্রকারভেদ পর্যন্ত পড়ানো হয়েছিল। নেতৃত্ব কত প্রকার ছিল তোমাদের বইতে? 4 প্রকার। 4 প্রকার। কি কি? গণতান্ত্রিক নেতৃত্ব, তারপরে? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, মুক্ত নেতৃত্ব, আমলাতান্ত্রিক নেতৃত্ব। ভেরি গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নেতৃত্ব কাকে বলে? কে বলতে পারবে? নেতৃত্ব কি অথবা নেতৃত্ব কাকে বলে? ভুলে গেছি? মিস আমি বলি, হ্যাঁ, বলো। কোন দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে লক্ষ্য পানে এগিয়ে নেওয়ার কৌশলকে হচ্ছে নেতৃত্ব বলা হয়। ভেরি গুড। অথবা বইতেও তোমাদের একটি সংজ্ঞা ছিল যে উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনের জন্য কর্মীদের উৎসাহিত করার গুণ ও কৌশলকে নেতৃত্ব বলে। ঠিক আছে? ওকে। তাহলে আজকে আমরা পড়ব আদর্শ নেতার গুণাবলী। সবাই দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, তোমাদের বইয়ের পৃষ্ঠার ছবিটি আমি এখানে দিয়েছি। যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলা হয়। এটা নেতৃত্বের সময় আমরা পড়েছিলাম। এখানে আমি আন্ডারলাইন করে দিয়েছি। এই লাইনটা দিয়ে অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হয় যে নেতা কে? ঠিক আছে? তখন আনসার হবে যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলা হয়। নেতার কাজ হচ্ছে উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত ও পরিচালনা করা। নেতৃত্ব দানের কঠিন দায়িত্বশীল কাজটি সম্পাদনের জন্য একজন নেতার অনেকগুলো গুণ বা বৈশিষ্ট্য থাকতে হয়। কেননা উপযুক্ত নেতৃত্ব যেমন একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজতর করে, তেমনি নেতার অযোগ্যতা প্রতিষ্ঠানটিকে ব্যর্থ করে দিতে পারে। অর্থাৎ যোগ্য নেতৃত্বের কারণে যেমন প্রতিষ্ঠান সাফল্য অর্জন করে, ঠিক একইভাবে অযোগ্য নেতৃত্বের কারণে প্রতিষ্ঠান ব্যর্থ হতে পারে। অর্থাৎ সাফল্য অর্জনে সেই প্রতিষ্ঠান ব্যর্থ হয়। নিচে একজন আদর্শ নেতার গুণগুলো বিশ্লেষণ করা হলো। অর্থাৎ তোমাদের পাঠ্য বইতে আদর্শ নেতার 10টি গুণ দেওয়া আছে। প্রথম গুণটি বলেছে দৈহিক সামর্থ্য ও সুস্থতা। দৈহিক সামর্থ্য মানে কি বলো? দেহের সামর্থ্য। শারীরিক ক্ষমতা। হ্যাঁ, দৈহিক সামর্থ্য মানে হচ্ছে শারীরিক ক্ষমতা এবং সুস্থতা। নেতাকে অনেক দৈহিক ও মানসিক পরিশ্রম অর্থাৎ শারীরিক ও মানসিক পরিশ্রম এবং চাপ বহন করতে হয়। এই কারণে তার দৈহিক সামর্থ্য অর্থাৎ শারীরিক সামর্থ্য থাকার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা থাকা দরকার। ঠিক আছে? এই পয়েন্টটা কি বুঝতে পেরেছো সবাই? জি মিস। আচ্ছা, এর পরের গুণটি বলেছে প্রখর ব্যক্তিত্ব। এখন ব্যক্তিত্ব কি? কে বলতে পারবে? ব্যক্তিত্ব কাকে বলে? পার্সোনালিটি। এটা ইংরেজি প্রতিশব্দ। হোয়াট ইজ পার্সোনালিটি? কেউ জানো? না জানলে বলো ম্যাডাম আমি জানি না, সমস্যা নেই। কেউ কি বলতে পারবে ব্যক্তিত্ব কি? মিস আমি একটু ট্রাই করি। হ্যাঁ, অবশ্যই বলো।
মিস একজন ব্যক্তি তার কথা, কাজ বা আচরণের দ্বারা অন্যের কাছে নিজের রূপের বা মানে কাজে যদি বহিঃপ্রকাশ করা হয় তাকে ব্যক্তিত্ব বলা হয়। হ্যাঁ, ঠিক আছে, অনেকটা ঠিক আছে। আর কেউ কিছু বলবে? আচ্ছা, আমি বলছি, দেখো। কথায়, কাজে, চিন্তায় এবং আচরণে কোনো ব্যক্তি ভদ্র, মার্জিত, বিনয়ী, দৃঢ় ও আত্মমর্যাদাবোধ সম্পন্ন হলে অন্যের কাছে ব্যক্তির যে আকর্ষণীয় রূপের বহিঃপ্রকাশ ঘটে সেটাকেই বলা হচ্ছে ব্যক্তিত্ব। ক্লিয়ার কথা? কথায়, কাজে, চিন্তায় এবং আচরণে কোনো ব্যক্তি ভদ্র, মার্জিত, বিনয়ী, দৃঢ় ও আত্মমর্যাদাবোধ সম্পন্ন হলে অন্যের কাছে ব্যক্তির যে আকর্ষণীয় রূপের বহিঃপ্রকাশ ঘটে সেটাকে বলা হচ্ছে ব্যক্তিত্ব। এখন নেতার এইরকম ব্যক্তিত্ব হতে হবে প্রখর, অর্থাৎ নেতার মার্জিত ব্যবহার, সম্মোহনী ক্ষমতা মিশ্রিত ব্যক্তিত্বের অধিকারী নেতাকে অধস্তনরা সম্মান করে। ঠিক আছে? সম্মোহনী ক্ষমতা মানে কি? কে বলতে পারবে সম্মোহনী ক্ষমতা মানে কি? মিস আপনি বলে দেন। নেতার ব্যক্তিত্বটাই মানে এত বেশি প্রখর যে নেতার অধীনে যারা থাকে তারা হচ্ছে মোহগ্রস্ত হয়ে পড়ে, যে নেতা যা বলে সেটাই তারা বিনা বাক্যে শুনে। কথা ক্লিয়ার হয়েছে? জি মিস। আচ্ছা, এর পরের গুণটি বলেছে শিক্ষা ও অভিজ্ঞতা। আনুষ্ঠানিক শিক্ষা অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে অনেক ইতিবাচক জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জনে সাহায্য করে। সাথে সাথে অভিজ্ঞতাও ব্যক্তিকে করে সমৃদ্ধ। অর্থাৎ নেতার শিক্ষা যেমন থাকতে হবে, ঠিক একইভাবে তার অভিজ্ঞতাও থাকতে হবে কাজ করার। তাই একজন নেতার শিক্ষা এবং অভিজ্ঞতা থাকা জরুরি। পরের গুণটি হচ্ছে সাহস ও সততা। নেতাকে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, অর্থাৎ অগ্রভাগে নেতাকে থাকতে হয়। তাকে অর্থাৎ নেতাকে অনেক ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং কাজে হাত দিতে হয়, তাই তাকে হতে হয় সাহসী। সাথে সাথে তাকে সৎও হতে হয়, অর্থাৎ তাকে অনেস্ট হতে হবে, কারণ সততা ও সাহসের জন্য সে অন্যের বিশ্বাস ও শ্রদ্ধা অর্জন করে। এই কারণে নেতাকে হতে হবে সাহসী এবং নেতাকে হতে হবে সৎ। এর পরের গুণটি হচ্ছে পরিশ্রম ও সহনশীলতা। পরিশ্রম যে কোনো কাজের মূল অথবা ভিত্তি। নেতাকেও অনেক পরিশ্রম করতে হয়। নেতা যদি অলস হন, কাজ না করেন, অল্পতেই ক্লান্ত হয়ে যান, তাহলে অধস্তনদের সঠিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তাছাড়া সহনশীলতা না থাকলে তার পক্ষে নেতৃত্ব দেওয়া সম্ভব হবে না। সহনশীলতা মানে কি বলো? সহানুভূতি, ধৈর্য। ধৈর্য, হ্যাঁ, সহ্য করার ক্ষমতা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সহনশীলতা। যে নেতা নিজেই যদি অলস হন, নিজেই যদি কাজ করতে পছন্দ না করেন, অল্প কাজ করলেই যদি নেতা ক্লান্ত হয়ে যান, তাহলে তো তিনি তার অধস্তনদের পরিচালনা করতে পারবেন না। পারবেন বলো? যখন নেতা নিজেই অলস হবেন তখন তো অধস্তনরাও অলস হবে, ঠিক কি না? এই কারণে নেতাকে হতে হবে পরিশ্রমী, আবার নেতাকে সহনশীলও হতে হবে, কারণ সহনশীলতা না থাকলে তার পক্ষে নেতৃত্ব দেওয়া
সম্ভব নয়, অর্থাৎ তার মধ্যে ধৈর্য থাকতে হবে, সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে। আচ্ছা, এর পরের গুণটি হচ্ছে দায়িত্বশীলতা ও সহযোগিতা। দায়িত্বের প্রতি নেতার একাগ্রতা অনুসারীদের জন্য অর্থাৎ নেতার অধস্তনদের জন্য অনুপ্রেরণার কারণ হয়। অন্যদিকে সকলের প্রতি সহযোগিতার মনোভাব প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনকে সহজতর করে তোলে। অর্থাৎ নেতা যে দায়িত্ব নিবেন সেই দায়িত্বের প্রতি তিনি মনোযোগী থাকবেন, একনিষ্ঠ থাকবেন। যদি তিনি তার দায়িত্বের প্রতি একনিষ্ঠ থাকেন, তাহলে অধস্তনদের কাছে সেটা অনুপ্রেরণার কারণ হয়, অর্থাৎ অধস্তনরাও নেতাকে তখন অনুসরণ করে। আর সহযোগিতা হচ্ছে সবাই সবাইকে সহযোগিতা করবে, এরকম মনোভাব যদি থাকে তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন দ্রুত সম্ভব। নেতার পরের গুণটি হচ্ছে সাংগঠনিক দক্ষতা। একজন নেতার প্রতিষ্ঠানের সকল বিষয়ে দক্ষতা থাকা উচিত, যাতে কোন দায়িত্বের জন্য কে উপযুক্ত তা বাছাই করতে পারেন এবং সেই অনুযায়ী দায়িত্ব বন্টন করে দিতে পারেন। ঠিক আছে, যে কোন কাজ কাকে দিলে সেই কাজটা হবে সুষ্ঠুভাবে, এটা নেতা একদম সঠিকভাবে নির্বাচন করবেন এবং সেই অনুযায়ী কর্মীদেরকে দায়িত্ব বন্টন করে দিবেন। এর পরের গুণটি হচ্ছে মানবিক সম্পর্ক অনুধাবন। একজন সফল নেতার অবশ্যই তার সাথের লোকদের আশা আকাঙ্ক্ষা, দৃষ্টিভঙ্গি, যোগ্যতা, রুচি, ব্যক্তিত্ব অনুধাবন করার যোগ্যতা থাকা দরকার। সরি। সহকর্মীদের মনোভাব অনুযায়ী নেতৃত্ব দিতে না পারলে কার্যকর ও সুদূর প্রসারী ফলাফল আশা করা যায় না। মানবিক সম্পর্ক অর্থাৎ নেতা যাদের সাথে কাজ করবেন, নেতার অধীনে যারা থাকবেন, তাদের সাথে নেতার সম্পর্ক ভালো রাখতে হবে এবং কর্মীদের আশা আকাঙ্ক্ষা কি, কর্মীদের দৃষ্টিভঙ্গি, তাদের যোগ্যতা, তাদের রুচি, তাদের ব্যক্তিত্ব, এগুলো অনুধাবন করার মতো যোগ্যতা নেতার থাকতে হবে। নেতার অধীনে যারা থাকবেন বা নেতা যাদেরকে নিয়ে কাজ করবেন, তাদের মনোভাব অনুযায়ী যদি তিনি নেতৃত্ব দিতে পারেন তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা সম্ভব। আর যদি তাদের মনোভাব অনুযায়ী নেতৃত্ব দিতে না পারেন তাহলে কার্যকরী এবং সুদূর প্রসারী ফলাফল আশা করা যায় না। এর পরের মিস, গুণটি সুদূর প্রসারী মানে কি? অর্থাৎ যে ফলটা সে অর্জন করবে সেটা বহুদিন পর্যন্ত সে ধরে রাখতে পারবে না। ঠিক আছে, জি মিস। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। যথাসময়ে যথাযথ সিদ্ধান্ত অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের উপর প্রাতিষ্ঠানিক সাফল্য নির্ভর করে। সরি। নেতাকে তার প্রজ্ঞা বা, এখানে ও হবে না বা হবে, প্রজ্ঞা বা দূরদর্শিতা দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। নেতার গৃহীত সিদ্ধান্ত অধস্তনদের আস্থা ও মনোবল বাড়িয়ে দেয়। এখন বলেছে প্রজ্ঞা বা দূরদর্শিতা কি, কেউ বলতে পারবে? প্রজ্ঞা হচ্ছে জ্ঞান, আর দূরদর্শিতা হচ্ছে দূর পর্যন্ত দেখার ক্ষমতা, ফিউচার। ফিউচার, ফিউচার দেখার ক্ষমতা। আচ্ছা, না মিস, মানে হচ্ছে চিন্তা করে যে ফিউচারে এটা কি হবে, কিরকম হতে পারে। আচ্ছা, সঠিকভাবে মানে পূর্বানুমান করতে পারার যে সক্ষমতা। আচ্ছা, আমি একটু বলছি, দেখো প্রজ্ঞা বা দূরদর্শিতা,
কোনো বিষয়ে অগ্রিম চিন্তা করতে পারার সামর্থ্যকে প্রজ্ঞা বা দূরদর্শিতা বলে। ঠিক আছে? কোনো বিষয়ে অগ্রিম চিন্তা করতে পারার সামর্থ্যকে প্রজ্ঞা বা দূরদর্শিতা বলে। এখন মিস বলো। মিস মনোবল মানে কি? মনের যে শক্তি সেটাকে মনোবল বলে। বুঝতে পেরেছো? মনের জি মিস। শক্তি, মনের শক্তি। এখন এই নেতার দূরদর্শিতা যদি সঠিক হয়, যে নেতা যে সিদ্ধান্ত নিয়েছেন, এখন যে সিদ্ধান্ত নিয়েছেন, কাজ করতে গিয়ে সেই সিদ্ধান্তটা সঠিক প্রমাণিত হয়েছে, তখন কিন্তু অধস্তনদের আস্থা এবং মনের জোর সেই নেতার প্রতি আরো বেড়ে যাবে, যে না, আমাদের নেতা যা বলেন সেটা সঠিক হয়, উনি যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত সবসময় সঠিক হয়। এ কারণে বলেছে যে নেতার সিদ্ধান্ত গ্রহণের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে। লাস্ট যেই গুণটি বলেছে সেটি হচ্ছে জেন্ডার সচেতনতা। একজন নেতা, তিনি নারী বা পুরুষ যেই হন না কেন, তাকে অবশ্যই তার সহকর্মী নারী পুরুষের প্রতি শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল হতে হবে। ঠিক আছে? বলছে নেতা, তিনি নারী হন অথবা পুরুষ হন, যেই হন না কেন, তিনি যাদের সাথে কাজ করবেন বা যাদেরকে নিয়ে তিনি কাজ করবেন, সেই সহকর্মী নারী পুরুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে নেতাকে, এবং সহানুভূতিশীল হতে হবে। তাকে অবশ্যই পক্ষপাতহীন হতে হবে। নারী পুরুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন থেকে তাকে নেতৃত্ব দিতে হবে। ঠিক আছে? এই পয়েন্টটা কি বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। নারী পুরুষের প্রতি শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল হতে হবে, এটার মানে কি? পুরুষের সাথে যেরকম আচরণ করা যাবে নারীর সাথে সেরকম আচরণ করা যাবে না, তাই তো? এবং সবার প্রতি সহানুভূতিশীল হতে হবে, যে কারো কোনো সমস্যা হয়েছে সেটা সহানুভূতির সাথে বিবেচনা করতে হবে। তাকে অবশ্যই পক্ষপাতহীন হতে হবে। মানে কি? যে পুরুষ কর্মী তাকে আমি বেশি বেতন দিব, নারী কর্মী তাকে আমি কম বেতন দিব, এরকম। নো মিস, সমান সমান দিতে হবে। হ্যাঁ, অর্থাৎ আহ, বেতন কাঠামো সবার জন্যই সমান। যে যেই পোস্টে থাকবে তাকে তার পোস্ট অনুযায়ী আমি বেতন দিব, সে নারী না পুরুষ এটা বিবেচ্য নয়। আবার পরের লাইনটাতে বলেছে যে নারী পুরুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন থেকে তাকে নেতৃত্ব দিতে হয়। আমাদের সমাজে একজন পুরুষ মানুষ রাত 2টো-3টা পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরতে পারে, কোনো সমস্যা হয় না, হয় কিনা বলো? নো মিস। নো মিস। কিন্তু একজন নারী যদি রাত 12টা পর্যন্ত অফিস করে তারপরে সে বাসায় আসে, তার অবস্থাটা কি হবে বলো? ডেঞ্জারাস। এক তো পথে তার রিস্ক থাকবে, সে নিরাপদে বাসায় পৌঁছাতে পারবে কিনা, আর বাসায় আসলেও তো তাকে কথা শুনতে হবে, শুনতে হবে না? জি মিস। জি মিস। হ্যাঁ, এই জন্য বলেছে যে নারী পুরুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন থেকে নেতাকে নেতৃত্ব দিতে হয়। ঠিক আছে? এই ছিল আমাদের আদর্শ নেতার গুণাবলী। এই প্রতিটা পয়েন্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবা। আর এটা দিয়ে অনেক সময় প্রয়োগের প্রশ্ন হয়, যে উদ্দীপকে একটি ঘটনা দেওয়া থাকে, তারপরে হয়তো প্রয়োগের কোশ্চেনে বলা হয় যে উদ্দীপকে উক্ত নেতার কোন কোন গুণাবলী পরিলক্ষিত হয়। ঠিক আছে? তখন গুণগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আবার অনেক সময় উচ্চতর দক্ষতার প্রশ্ন হিসেবেও আসতে পারে। কাজে আদর্শ নেতার গুণাবলীর প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে তোমরা ক্লিয়ার ধারণা রাখবা। এরপরে দেখো, ব্যবসায় অর্থায়নের ধারণা।
শিট চলে গেল। সবাই দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, এখানে একটি গল্প দেওয়া আছে, দেখো। রাঙামাটির সমীর চাকমা চাকরির চেষ্টা করে একটি বছর নষ্ট করলো। বন্ধু বান্ধবদের অনেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে, অনেকে আবার চাকরি ও ব্যবসায় জড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত সে ব্যবসা করবে বলে মনস্থির করলো, অর্থাৎ সিদ্ধান্ত নিল। উপজেলার সরকারি বিদ্যালয়ের পাশে তাদের নিজস্ব দোকান আছে। সেখানে একটি স্টেশনারি দোকান দিয়ে ব্যবসা শুরু করতে আগ্রহ প্রকাশ করলো। তার সিদ্ধান্তে পিতামাতা খুশি হলো, কিন্তু কোথা থেকে মূলধন পাবে চিন্তা করতে লাগলো। শেষ পর্যন্ত ব্যবসা শুরু করার জন্য পিতার নিকট থেকে ১,০০,০০০ টাকা ও পিসির নিকট থেকে ৫০,০০০ টাকা জোগাড় করলো। প্রবাসী মামা ১,০০,০০০ টাকা দিতে রাজি হলো। পিতা তাকে টাকা পয়সা ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিলেন। প্রয়োজনে স্থানীয় বাণিজ্যিক ব্যাংক থেকেও ঋণ নেওয়া যাবে বলে জানালেন। উপরের গল্পে সমীর চাকমার ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পরিকল্পনা, অর্থ সংগ্রহের উৎস অনুসন্ধান, অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবহারের যাবতীয় কার্যাবলীকে আমরা অর্থায়ন বলতে পারি। সাধারণ অর্থে ব্যবসার জন্য অর্থ সংগ্রহ করাকে অর্থায়ন বলে, কিন্তু ব্যাপক অর্থে ব্যবসার আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, অর্থ সংরক্ষণ, সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত সকল কার্যাবলীকে ব্যবসায় অর্থায়ন বলা হয়। ঠিক আছে, এখান থেকে আমরা দুটো প্রশ্ন লিখতে পারি, সেটা হচ্ছে অর্থায়ন কি বা কাকে বলে, আরেকটু হচ্ছে ব্যবসায় অর্থায়ন কি বা কাকে বলে। এখান থেকে একটু গুছিয়ে তোমাদের জন্য লিখে দিয়েছি, দেখো। অর্থায়ন কাকে বলে, প্রথম লাইনটি দিয়ে অর্থায়ন কাকে বলে এই প্রশ্নের আনসার লিখতে পারবে। প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পরিকল্পনা, অর্থ সংগ্রহের উৎস অনুসন্ধান, অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবহারের যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বলে। তোমরা প্রশ্ন লিখে এটা দেখে একটু আনসারটা লিখে নিতে পারো। মিস প্রশ্ন দুটো একটু আরেকবার বলবেন? প্রথম প্রশ্নটা লিখো, অর্থায়ন কি? অর্থায়ন কি লেখা হলে এই যে এই প্রথম লাইনটা দেখে আনসার লিখবা। প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পরিকল্পনা, অর্থ সংগ্রহের উৎস অনুসন্ধান, অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবহারের যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বলে। লেখা হয়েছে এটা? জি মিস। আচ্ছা, এর পরের প্রশ্নটি লেখো, ব্যবসায় অর্থায়ন কি, অথবা ব্যবসায় অর্থায়ন কাকে বলে, এভাবেও আসতে পারে। ব্যবসায় অর্থায়ন কি, এই প্রশ্নের আনসার এই সেকেন্ড লাইনটা হবে। ব্যবসায়ের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, অর্থ সংরক্ষণ, সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকে ব্যবসায় অর্থায়ন বলে। এই লাইনটা দেখে দেখে লিখে নাও।
হয়েছে সবার লেখা? জি মিস। একজন আমাকে বলো আজকে আমরা কি কি পড়েছি? আদর্শ নেতার গুণাবলী, তারপর হচ্ছে ব্যবসায় অর্থায়নের ধারণা। ভেরি গুড। নেতা কাকে বলে? যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলা হয়। ভেরি গুড। যিনি নেতৃত্ব দেন তাকে নেতা বলা হয়। পাঠ্য বই অনুযায়ী আদর্শ নেতার কয়টি গুণ থাকা আবশ্যক? 10টি। 10টি। আচ্ছা, আমি আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আদর্শ নেতার 10 নম্বর গুণাবলী যেটা জেন্ডার সচেতনতা, এটা দিয়ে অনেক সময় অনুধাবনের প্রশ্ন আসে। হ্যাঁ, প্রশ্নটি একটু লিখে নাও। জেন্ডার সচেতনতা বলতে কি বোঝায়? জেন্ডার সচেতনতা বলতে কি বোঝায়? লিখেছো সবাই? জি মিস। আচ্ছা, অর্থায়ন কাকে বলে বলো তো? প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পরিকল্পনা, অর্থ সংগ্রহের উৎস অনুসন্ধান, অর্থ সংগ্রহণ ও অর্থ ব্যবহারের যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বলা হয়। আচ্ছা, অর্থ সংগ্রহ হবে। হ্যাঁ, অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবহারের যাবতীয় কার্যাবলীকে। ঠিক আছে, ভেরি গুড। আরেকজন আমাকে বলো যে ব্যবসায় অর্থায়ন কাকে বলে? ব্যবসায় আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, অর্থ সংরক্ষণ, সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকে ব্যবসায় অর্থায়ন বলা হয়। ভেরি গুড। এই দুটো সংজ্ঞা শিখে ফেলবে। এখন তো খাতা দেখেই বলেছো, ভালোভাবে শিখে রাখবে যাতে খাতা দেখে বলতে না হয়। ঠিক আছে? নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অর্থায়নের উৎস পড়ব, আর হচ্ছে তোমাদের বইতে হ্যাঁ 2টো সৃজনশীল প্রশ্ন আছে, এই 2টো সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আজকে যা পড়েছি আমরা, এর মধ্যে কারো কোনো সমস্যা কিংবা প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। মিস মনোভাব মানে কি? সরি, বুঝি নাই। মনোভাব মানে কি? মনোভাব মানে হচ্ছে মনোভাব, মনের ভাব, অর্থাৎ সে কি চাচ্ছে, তার মনে কি চাচ্ছে, সেটা হচ্ছে মনোভাব। আর কোনো প্রশ্ন? নো মিস। আচ্ছা, তোমাদের বইতে দেখো কর্মপত্র 4, আমার এখানে 102 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ আদর্শ নেতার গুণাবলী যেখানে শেষ হয়েছে তারপরেই দেখো একটি কর্মপত্র দেওয়া আছে। মিস। পেয়েছো সবাই? জি ম্যাম। ওখানে কি লেখা আছে একজন একটু পড়ো জোরে জোরে। আত্মবিশ্লেষণ করে তোমার মধ্যে একজন নেতার কোন গুণগুলো আছে এবং কোনগুলোর উন্নতি করা প্রয়োজন তা বের করো। তোমার মধ্যে বলেছে, আত্মবিশ্লেষণ করে তোমার মধ্যে একজন নেতার কোন গুণগুলো আছে এবং কোনগুলোর উন্নতি করা প্রয়োজন সেটা বের করো।
প্রথম পয়েন্ট যেটা বলেছে আদর্শ নেতার গুণাবলীর দৈহিক সামর্থ্য ও সুস্থতা, কি মনে হয় তোমাদের সবার মধ্যে আছে নেতৃত্ব দেওয়ার মতো দৈহিক সামর্থ্য এবং সুস্থতা? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ এর পাশে টিক চিহ্ন দিবা, আর যদি না হয় তাহলে না এর পাশে টিক চিহ্ন দিবা। আনিকা বলো, নেতৃত্ব দেওয়ার মতো দৈহিক সামর্থ্য এবং সুস্থতা আছে কিনা তোমার, কি মনে হয়? আনিকা শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। নেতৃত্ব দেওয়ার মতো সুস্থতা আছে? আরিনা কি মনে হয়? রোল 1 নেতৃত্ব দেওয়ার মতো? মিস কোয়েশ্চেনটা আরেকবার করবেন? আপনি এতক্ষণ ক্লাস করেছেন? জি মিস। তাহলে প্রশ্ন তো শুনতে পাওয়ার কথা ছিল। আমরা কোথায় ছিলাম মিস বলো? আমার নেটে অনেক ডিস্টার্ব দেয়। আচ্ছা, নেটে ডিস্টার্ব দেয়। কর্মপত্র 4 যেটা, হ্যাঁ ওটা পড়ে হ্যাঁ অথবা না যেই গুণগুলো তোমার মধ্যে আছে থাকলে তুমি হ্যাঁ এর ঘরে টিক চিহ্ন দিবা, আর যে গুণগুলো তোমার মধ্যে নাই সেগুলো না এর ঘরে টিক চিহ্ন দিবা। এই কর্মপত্রটা করে রাখবে সবাই, ঠিক ওকে আছে? ম্যাম। সবাই কি আমার কথা শুনতে পেয়েছো? জি জি মিস। মিস। জি জি মিস। মিস। জি মিস। আচ্ছা, নেতাকে অনেক পরিশ্রমী ও সহনশীল হতে হয় কেন বলো? অনুধাবনের প্রশ্ন হতে পারে যে নেতাকে অনেক পরিশ্রমী ও সহনশীল হতে হয় কেন? না হলে মিস তার নেতৃত্বে যারা আছে তারা তাকে পছন্দ করবে না, তার নেতৃত্ব গ্রহণ করতে চাইবে না। এক লাইনে আনসার দিবা 2 মার্কসের জন্য? না মিস। আনসারটা সুন্দর করে গুছিয়ে বলো। প্রশ্ন কিন্তু আমি বইয়ের মধ্য থেকেই করেছি, বইয়ের বাইরে থেকে করিনি। মিস সাংগঠনিক দক্ষতা বলতে কি বুঝিয়েছে? আগে আমার প্রশ্নের উত্তর দাও। আমি যে প্রশ্নটা করেছি সেটা শুনতে পেয়েছো তুমি? জি মিস। কি প্রশ্ন করেছি বলো? নেতার পরিশ্রম ও সহনশীল হতে হবে কেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দাও আগে। নেতাকে কেন পরিশ্রমী ও সহনশীল হতে হবে? মিস যদি নেতা পরিশ্রমী না হয় নেতার অধস্তনে যারা কাজ করবে তারা আম, অলস হয়ে যাবে, তারা ঠিক মতো কাজ করবে না। আর সহনশীল হতে হবে কারণ নেতাকে প্রত্যেকটা তার নেতৃত্বে যারা কাজ করে তাদের কথা শুনতে হবে, সবার সাথে একসাথে কি বলে যেন এটাকে ডিসিশন নিতে হবে। ডিসিশন মানে কি? সিদ্ধান্ত। হ্যাঁ, তুমি তো সিদ্ধান্ত। পরীক্ষার সময় লিখার সময় তো আর ইংরেজি শব্দ লিখবা না, তাই না? আচ্ছা, কে যেন কোশ্চেন করেছিলে? সাংগঠনিক দক্ষতা কি না? জি মিস। সংগঠন কি পড়েছিলে না? ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যে সংগঠন পড়েছিলাম। সংগঠিতকরণ পড়েছিলে না? যে ব্যবসার জি মিস সকল পড়েছিলাম। হ্যাঁ, মানবিক ও বস্তুগত উপকরণ ও সম্পদকে যথাযথভাবে ব্যবহার করার জন্য কর্মীদের মধ্যে দায়িত্ব, ক্ষমতা বন্টন এবং আন্তঃসম্পর্ক তৈরির কাজকে সংগঠিতকরণ বলে। এখন এই কাজ যদি সে সঠিকভাবে করতে না পারে নেতা, তাহলে তো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্ভব হবে না। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে সাংগঠনিক দক্ষতা। ক্লিয়ার হয়েছে? আর কারো কোনো প্রশ্ন আছে? নো নো মিস। ম্যাম। আচ্ছা, যদি না থাকে তাহলে ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।
Just মিস আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।